মির্জা আব্বাসের মস্তিষ্কে দুদফায় অস্ত্রোপচার সফল, জানিয়েছেন চিকিৎসকরা। খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া কামনা। নিরপেক্ষ আম্পায়ারিংয়ের অঙ্গীকার স্পিকারের, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, গেলেন জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে। পিলখানা হত্যাকাণ্ড দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়, মন্তব্য জামাত আমিরের। গণহত্যার দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এর আগে শুক্রবার সকালে সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডাক্তার রফিকুল। এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডাক্তার রফিকুল। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সরকারি ও বিরোধী দল মিলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে আশা স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের। দায়িত্ব পালনে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন তিনি। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর একথা জানান সংসদের নবনির্বাচিত স্পিকার। এ সময় সাথে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানান তারা। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার সকাল 10:15টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় হাফিজউদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সংসদকে সঠিকভাবে পরিচালনা করতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তারা। প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। সাভার থেকে এসে ডেপুটি স্পিকারকে সাথে নিয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার। শ্রদ্ধা নিবেদনের পর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন। এ সময় স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। গতকালকে প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ এই দেশের জনগণের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম হবে। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। অহেতুক জুলাই সনদ নিয়ে বিতর্ক তৈরি না করারও আহ্বান জানান স্পিকার। নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে।
কোনো তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলার ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও 4 লেন মহাসড়ক নির্মাণ সহ নানা অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও মেডিকেল কলেজের জায়গাও প্রায় নির্ধারণ হয়ে গেছে। ওই জায়গাটা আমরা আশা করছি যে 27 সালে মেডিকেল কলেজে ছাত্র ভর্তি করা সম্ভব হবে। আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও বাইপাসের জন্য এবং 4 লেন করার জন্য আমরা চিঠি দিয়েছি। তৃতীয়ত হচ্ছে যে আমি যেটা ফিল করি, ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্র্য এবং আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট। অসংখ্য ছেলে, আমাদের শিক্ষিত ছেলে বেকার হয়ে আছে। তাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলেই কোনো লাভ হবে না। এই জন্য আমাদের যেটা দরকার যে আমাদের ঠাকুরগাঁয়ে ব্যবসা বাণিজ্য বাড়ানো দরকার, শিল্প কলকারখানা বাড়ানো দরকার, এবং যেহেতু আমাদের কৃষিভিত্তিক এলাকা, এই জন্য কৃষির উপর ভিত্তি করে শিল্প কলকারখানা তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করা হবে। শুক্রবার রাজধানীর গেন্ডারিয়া থানার 46 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইশরাক হোসেন বলেন, তাকে মন্ত্রিত্ব ঘোষণা করে ঢাকা 6 আসনের জনগণকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। এরপর সারা দেশে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হবে। ঢাকা 6-এর বিভিন্ন এলাকায় ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্যান্য রোগের সংক্রমণ রোধে এখনই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আপনারা জানেন যে আমাদের দলের অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন। পরবর্তীতে কৃষক কার্ড সারা দেশব্যাপী সেটাকে উদ্বোধন করা হবে। এরপরে আপনাদেরকে হেলথ কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হবে। তাছাড়াও আসন্ন বর্ষা মৌসুমের আগে আমাদের এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এখানে মশার বাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং অন্যান্য রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেগুলো যাতে নিরসন করতে পারি, আমরা সেগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি, এখন থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করি। জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড দিয়েই হত্যার রাজনীতি শুরু হয়েছিল। ক্ষমতা চিরস্থায়ী করতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও দাবি করেন জামাত আমির। শুক্রবার রাজধানীর একটি হোটেলে নেক্রাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির আরও বলেন, অতীতের সকল হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। সংস্কার এবং প্রত্যাশিত গণতন্ত্র বাস্তবায়নে জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান। তাই এই সনদ অনুসারে সরকার পরিচালিত হবে বলেও প্রত্যাশা জামাত আমিরের। হাদি ভাইয়ের বিচার করবেন কিনা, এখনো বলে এই বিচারটা আমরা পাবো কিনা। আমরা এই বিচারগুলা পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। সংসদে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অনেক সমালোচনা সত্ত্বেও এনসিপি সংসদে গিয়েছে, কারণ জনগণ 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করেছে। কিন্তু সেই সংসদে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে
জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ সময় দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ, নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং গণহত্যা ও শপথ ভঙ্গের দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করার দাবি জানান নাহিদ ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, কুড়িগ্রাম ২ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ সহ সংশ্লিষ্টরা। গতকালকে আমরা দুঃখজনকভাবে খুব ভালোভাবে শুরু হলেও আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহের সংকটের আশঙ্কা কাটেনি এখনো। জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। শুক্রবার ভোর থেকেই জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষা করেন চালকরা। সরকার নির্ধারিত তেল পর্যাপ্ত নয় বলে জানান কেউ কেউ। এছাড়া পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগের পাশাপাশি আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান অনেকেই। আর সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পের তেল বিতরণ কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে দেখা গেছে। এদিকে রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি ও জনভোগান্তি কমাতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বিপিসি আওতাভুক্ত তেলের ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 15 মার্চ থেকে গণপরিবহনগুলো পর্যাপ্ত পরিমাণে তেল পাবে, বাড়বে না দামও, বলেছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী। শুক্রবার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। রেলপথে শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। সকাল থেকে বেশিরভাগ ট্রেন শিডিউল অনুযায়ী সময় মতো কমলাপুর ছেড়েছে। মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হবে না, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সব মিলিয়ে ঈদ যাত্রা স্বস্তিদায়ক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আশ্বাস দেন, গণপরিবহনের তেল সংকট 2-3 দিনেই কেটে যাবে। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে। শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শুক্রবার চাঁদপুরের কচুয়া জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়ে কমিটি করার চিন্তা ভাবনা চলছে। যোগ্যতা শিথিল করা কোনো প্রশ্নই উঠে না, বরঞ্চ শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য প্রথম এটাকে যাচাই বাছাই করবে ইউনো, তারপরে করবে ডিসি অথবা পৌরসভার জন্য ডিভিশনাল কমিশনার, তারপরে 3টি নাম প্রেরণ করবে বোর্ডে। স্ব বোর্ড যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তি, শিক্ষিত, সমাজসেবী, শিক্ষা অনুরাগী যাচ্ছে কিনা সেইটা আমরা চিন্তা করছি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতা আরও বাড়ানোর কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বগুড়ার জামিল নগরের একটি কনভেনশন সেন্টারে রাজশাহীর 7 জেলার সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, সাংবাদিকদের প্রয়োজনে যেন দ্রুত পাশে দাঁড়ানো যায়, সেই লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি। আয়োজনে বিভিন্ন জেলার সাংবাদিক পরিবারের 51 জন শিক্ষার্থী এবং 46 জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান তরফদার রুমন, ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির জামাল, এছাড়াও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার সফল, জানিয়েছেন চিকিৎসকরা। খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া কামনা। নিরপেক্ষ আম্পায়ারিং এর অঙ্গীকার স্পিকারের, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, গেলেন জিয়া ও খালেদা জিয়ার সমাধিতেও।
পিলখানা হত্যাকাণ্ড দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয় মন্তব্য জামাত আমিরের। গণহত্যার দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।